সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে এলাম। সারা রাত বৃষ্টির পর এখন স্নিগ্ধ একটা পরিবেশ। রাত্রে সামনের পাহাড়গুলোতে তুষারপাত হয়েছে। আস্তে আস্তে মেঘ সরে যেতে থাকলো আর কাঞ্চনজঙ্ঘা একটু একটু করে প্রকাশ পেল। কিন্তু কাঞ্চনজঙ্ঘার ওপর থেকে মেঘের ছায়াটা কিছুতেই সরল না। জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে পেলিং থেকে সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এয়ার ডিস্টেন্স 43.5 কিলোমিটার, আর সিঙ্গিয়াং থেকে আরও কম দূরত্ব, তবে উচ্চতায় পেলিংয়ের থেকে কিছুটা কম। পেলিংয়ের কাঞ্চনজঙ্ঘা আর এখানকার কাঞ্চনজঙ্ঘার মধ্যে তফাৎ প্রায় নেই বললেই চলে। এরপর গ্রামের পথে হাঁটতে বেরোলাম। কৃষিপ্রধান নির্জন একটা গ্রাম। দূরে বিভিন্ন উপত্যকা দেখা যাচ্ছে, চাষবাস হচ্ছে। আরও অনেক তুষারশৃঙ্গ দেখা যাচ্ছে। এখন সময় মার্চের মাঝামাঝি। অক্টোবর থেকে এপ্রিল হলো সেরা সময়। এরপর জলখাবার খেতে হোটেলে ফিরলাম। ইনি হলেন নির্মলাজি, এই রিসর্টের ম্যানেজার। বর্তমানে এখানকার ম্যানেজার হলেও আমাদের বন্ধুত্ব কিছুটা পুরনো। একসাথেই খেতে বসলাম। নেপালি ভাষা সংস্কৃতি সম্বন্ধে অনেক কিছু আমি এনার কাছ থেকে জেনেছি। আগেরবার যখন পেলিং গিয়েছিলাম তখন প্যারাগ্লাইডিং করা হয়নি। আজ আবহাওয়া ভালো আছে, প্রথমেই তাই আপার পেলিংয়ে চলে এলাম। প্যারাগ্লাইডিংয়ের জায়গাটা খুব সুন্দর। $5,700 টাকা খরচ, যার মধ্যে $200 ইন্স্যুরেন্সের জন্য নেন। ক্যামেরা নিলে আরও $500 টাকা। पैराग्लाइडिंग करेंगे? जरूर। पैसे दीजिए। मेरे पास पैसे नहीं। সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিলেন। আমরা ওনাদের ক্যামেরা নিলাম না। এবার এটা পেলিং, নিচে গেজিং দেখা যাচ্ছে। এই রাস্তাটা পেলিং থেকে স্কাইওয়াকে যাওয়ার রাস্তা। উঠতে উঠতে স্কাইওয়াকের ওপরে চেনরেজিক স্ট্যাচুর সামনে দিয়ে গেলাম। যখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি তখন সাময়িকভাবে কিছুই দেখা যাচ্ছে না।
কিছুক্ষণ পর অন্য একটা গ্রামের ওপর দিয়ে ঘুরতে থাকলাম। নিচের এই নদীটা সম্ভবত কালেজ নদী। উপর থেকে অনেকগুলো বাঁক দেখা যাচ্ছে। এর আগে ডেলোতে প্যারাগ্লাইডিং করেছিলাম, কিন্তু এখানকার অভিজ্ঞতা একটু বেশিই ভালো। এরপর আমি নামলাম। কষ্ট লাগো? बहुत रामड़ा। खूब ভালো লাগলো, खूब 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 ভালো লাগলো। फिर से करना है? हाँ? फिर से करेंगे नेक्स्ट जब मौका मिलेगा? जी जरूर करेंगे। आसमान की ऊंचाइयों पर कोरा ही कोरा, मजा आ गया। অনেকটা নিচে হওয়ায় এখানে বেশ গরম লাগছে। ওপরের রাস্তাতে প্যারাগ্লাইডিং সংস্থার গাড়ি অপেক্ষা করে। আমরা উঠে এলাম। গাড়িতে 25 মিনিটের মতো লাগলো পেলিং পৌঁছাতে। সব মিলিয়ে পুরো প্রসেসটা 1 ঘন্টার মতো। পেলিংয়ের হেলিপ্যাডে এখন রোপওয়ে তৈরির কাজ চলছে, হেলিপ্যাড থেকে স্কাইওয়াক পর্যন্ত। এই বছরের মধ্যেই সম্ভবত কাজ শেষ হয়ে যাবে। আগেরবার যখন পেলিং বেড়াতে এসেছিলাম তখন এই হোটেলে ছিলাম। হেলিপ্যাড গ্রাউন্ডে পেলিংয়ের সবথেকে উঁচুতে অবস্থিত। সেইবারের পেলিং ভ্রমণের অভিজ্ঞতার ভিডিও আমাদের চ্যানেলে আছে, লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পাবেন। ওই ভিডিওতে পেলিংয়ের সমস্ত সাইট সিইংয়ের বিবরণ বিস্তারিতভাবে আছে, এমনকি কিছু নতুন আর অচেনা সাইট সিইংয়ের পয়েন্টের তথ্যও আছে। পেলিংয়ে কাঞ্চনজঙ্ঘা ছাড়া প্রাকৃতিক সৌন্দর্য তেমন কিছু নেই, কিন্তু পেলিংয়ের সাইট সিইং পয়েন্টগুলো খুব সুন্দর। পেলিং থেকে সিংগিয়াংয়ের গাড়িপথে দূরত্ব 20-25 মিনিটের মতো, তাই সিংগিয়াংয়ে থেকেও পেলিংয়ের সাইট সিইং পয়েন্টগুলো অনায়াসে ঘুরে নেওয়া যায়, আবার সিংগিয়াংয়ের গ্রাম্য পরিবেশও উপভোগ করা যায়। পেলিং সাইট সিইংয়ের জন্য কমপক্ষে 2 দিন হাতে রাখা দরকার। সিংগিয়াংয়ে আমি যে রিসর্টে আছি আর এই হোটেলের মালিক একই ব্যক্তি। এনাদের ট্রাভেল এজেন্সিও আছে, এখান থেকেই আমি গাড়ি নিয়েছি। নারায়ণজির ব্যক্তিগত ফোন নাম্বার দিলাম, হোটেল, রিসর্ট, প্যাকেজ বুকিং আর গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন। এরপর আমরা চললাম একটা মনেস্ট্রির উদ্দেশ্যে। এনার সাথে পরিচয় হলো, অভিজিৎজি, আসামের মানুষ। এখান পর্যন্ত গাড়ি রাস্তা আছে। এরপর এলাচ বাগানের মধ্যে দিয়ে কিছুটা যেতে হবে। খুব নির্জন পরিবেশ। এই মনেস্ট্রির কিছু ব্যতিক্রমী বিষয় আছে। মনেস্ট্রি শুধুমাত্র অমাবস্যা আর পূর্ণিমাতেই খোলা থাকে, আর ঘটনাক্রমে আজ অমাবস্যা, তাই ভিতরে যেতে পারছি। আরেকটি বিষয় হলো এখানে প্রধানত মহিলারা উপাসনা করেন। দোতলায় উঠলাম। এখানে শ্রদ্ধা জানানোর প্রথা হলো 3 বার মূর্তিকে কেন্দ্র করে ক্লকওয়াইজ ঘুরতে হবে। এখানে অনেক তিব্বতী ভাষায় পুঁথি আছে, এর ওপরে ওঠা যায়।
এরপর সিংগিয়াংয়ে ফিরে এলাম। সুন্দর পরিবেশের মধ্যে আমার থাকার জায়গা। এখানে অনেক ঘর আছে, যার মধ্যে বেশ কিছু কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। প্রতিটি ঘরই বড়সড় সুন্দর সুন্দর আর প্রয়োজনীয় সমস্ত রকম আসবাবপত্র আছে। এই রুমে আমি আছি। ডাইনিং রুমের ব্যালকনি থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। রুম ট্যারিফ 2000 টাকা থেকে শুরু, দুজনের জলখাবার সহ। এইরকম একটা গ্রামেও পেলিংয়ের ক্র্যাসুলা ও ভাটার হোটেলের সব মেনু দেওয়া হয়, আর রান্নার মানও একই রকম উন্নত। আজ নিয়েছি বিরিয়ানি, রায়তা, নুডলস আর চিলি মাঞ্চুরিয়ান। কাছাকাছির মধ্যে প্রচুর পর্যটন কেন্দ্র আছে, যেমন ছায়াতাল, দারাপ, রিনচেনপং, মর্তম, কালুক, ইউকসাম আর পেলিং তো আছেই। বিকেলে গেলাম পেলিং জিরোতে ক্র্যাসুলা কিচেনে। নতুন রেস্টুরেন্ট হয়েছে, ইন্ডিয়ান, চাইনিজ আর কোরিয়ান খাবার পাওয়া যায়। পেলিংয়ে এইরকম রেস্টুরেন্ট আর নেই, এমনকি গ্যাংটকেও খুব কম আছে, তাই ভিড় ভালোই হচ্ছে দেখলাম। বিদেশিরাও পছন্দ করছেন। জানালার ধারে টেবিলগুলোর চাহিদা বেশি। আমরা তাই কফি নিয়ে অন্য টেবিলে অপেক্ষা করছি। ফরেন লিকারের সাথে সাথে লোকাল ওয়াইনও বিক্রি করেন। একটু পরে জানালার ধারে টেবিল ফাঁকা হওয়াতে আমরা উঠে এলাম। আর এরপর একে একে অনেক কিছু অর্ডার করলাম। সব থেকে ভালো লাগলো এটা। কোরিয়ান আইটেমগুলোও ভালো ছিল। এত খাওয়ার পর আর নড়বার ক্ষমতা ছিল না, রুমে গিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। আজকের সকালও খুব সুন্দর। পাহাড়ে বৃষ্টি হলে আমার সবকিছুই সুন্দর মনে হয়। আর এখন তো প্রায় রোজই বৃষ্টি হচ্ছে, রোদও উঠছে। নিউ জলপাইগুড়ি থেকে সিংগিয়াংয়ের গাড়ি ভাড়া 5000 থেকে 5500 টাকা। শেয়ারে যাতায়াত করতে চাইলে শিলিগুড়ি জংশন থেকে জোরথাং, জোরথাং থেকে গেজিং অথবা পেলিং, সেখান থেকে রিজার্ভ গাড়ি করতেই হবে। রাস্তার অবস্থা বর্তমানে ভালো। জলখাবার খেয়ে একটা নতুন জায়গার উদ্দেশ্যে বেরোলাম। আমরা এখন যাচ্ছি আপার ভালুথাং গ্রামে। রাস্তার সৌন্দর্য খুব সুন্দর। অভিজিৎজির বাইকে যাওয়া দেখে আমার খুব লোভ হলো। আমি গাড়ি থেকে নেমে ওনার বাইকে উঠে পড়লাম। পাহাড়ে বাইকে যাওয়া একটা অন্যরকম অনুভূতি।
কৃষির ওপর নির্ভরশীল খুব সুন্দর একটা গ্রাম, জিরো পলিউশন ভিলেজ। পিছনে ঘন জঙ্গল, সামনে ধাপ চাষের জমি। এই জঙ্গলের মধ্যে দিয়ে সরাসরি র্যাপডেন্সি রুইন্স প্যালেসে যাওয়া যায়, যেখানে সিকিমের দ্বিতীয় রাজধানী ছিল। এটা ক্র্যাসুলা ব্লু মুন রিসর্টের মালিক নারায়ণজির গ্রামের বাড়ি। ওনার মা ভাইরা এখানেই থাকেন। নেপালি সংস্কৃতির পরিবেশ। ওনার মা পুরনো সময়ের ভারী সোনার গয়না পরে আছেন। রান্নাঘরটাও সেই রকমই, উনুনের কাঠের ধোঁয়ায় মাংস শুকাচ্ছেন। আমাদের খুব আপ্যায়ন করে বসালেন। সিকিমের মুখ্যমন্ত্রী পিএস গোলের সঙ্গে নারায়ণজির ছবি। এই গ্রামে কোনো হোটেল হোমস্টে নেই। সাইট সিইংও কোনো পর্যটক সম্ভবত এখানে আসেননি। এখানে নারায়ণজি হোমস্টে তৈরির কাজ শুরু করেছেন। 2023 সেপ্টেম্বরের মধ্যে হোমস্টের কাজ সম্পূর্ণ হয়ে যাবে জানালেন। শুনলাম সাংগিয়াংয়ে যেমন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এখানেও ঠিক তেমনই দেখা যায়। এখন খুব বৃষ্টি হচ্ছে। না বলে হঠাৎ চলে এসেছি। রান্না তেমন কিছু করা নেই, তাও না খাইয়ে কিছুতেই ছাড়লেন না। ঘরোয়া নেপালি খাবার, ভাত, ডাল, বিনের তরকারি, ছুরপি, স্যালাড আর সিনকি। সিনকি হলো মূলজাতীয় সবজির ফার্মেন্টেড আচার, আর এই পানীয়র নাম মই। ঘি তৈরির পর এই জলীয় অংশটা থেকে যায়। নারায়ণজির বাড়ি অনেকটা জায়গা নিয়ে। হাঁস, মুরগি, ছাগল সবই আছে। চাষবাসও হচ্ছে। বাজার থেকে কোনো সবজি কিনতে হয় বলে মনে হলো না। হোমস্টে হয়ে গেলে অতিথিরাও এইসব অর্গানিক খাবার খেতে পারবেন। আমি মাংস খেতে খুব ভালোবাসি বলে নির্মলাজি এই নিয়ে খুব মজা করেন। क्या है? थोड़ा सा मांस का टेस्ट आता है क्या? किसका टेस्ट आता है? मीट। खाइए तो। इसमें मीट का टेस्ट कैसा आएगा? এটার নাম সিলভার বেরি। আমার খাওয়া সব থেকে ভালো টক স্বাদের ফল। খুব নরম আর রসালো। ফলের টেক্সচারটা বেশি ভালো লাগলো। এটাই আবার পাকলে খুব মিষ্টি হয়। গ্রামে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফিরে গেলাম। হোটেলে ফিরে বারান্দায় চেয়ার টেনে বসলাম। আর একটু রাত হলে নিচে গেলাম। আগুনে মাছের রোস্ট হচ্ছে। অভিজিৎজি আলু আর টমেটো পোড়ালেন। সবকিছুর মধ্যে একটাই খারাপ বিষয়, পাহাড়ের বন্ধুদের সাথে অনেকদিন পরপর দেখা হয়। কিছু ক্ষেত্রে তো কয়েক বছরও হয়ে যায়। কাল এখান থেকে যাব পদমচেনে, আমার হোমস্টেতে। পদমচেনের ভিডিও কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে।
मेरा दर्द मुझ के तुम्हें उठाए, किसी के वास्ते तेरे बिना प्यार, जीना इसी का नाम है।